হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছিল নিউট্রিশন বিষয়ের উপর। আমি তোমাদেরকে এর আগে 4টে ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের নিউট্রিশনের যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজগুলো থেকে এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। আজ থেকে শুরু করছি তোমাদের টেস্ট পেপারের এসএকিউ সমাধান সিরিজ। তো আজকের ভিডিওটাতে তোমাদের যে টেস্ট পেপারের 8টা পেজ রয়েছে নিউট্রিশনের, সেই 8টা পেজ থেকে প্রথম 4টা পেজ থেকে যত এসএকিউ রয়েছে সেগুলো সলভ করিয়ে দেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই পিডিএফটাতে প্রশ্ন সহ উত্তর রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যদি এই পিডিএফটা কেউ চাও, বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। আর তোমরা তার আগে বুঝে নাও, উত্তরগুলো বুঝে নিলে তোমাদের কি হবে, পরীক্ষাতে মনে থাকবে এবং লিখতে সুবিধা হবে। তোমরা বুঝে নাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য এইচএস 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকেও দেখে নিতে পারো সমস্ত ভিডিওগুলো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। দেখো, প্রথমে তোমাদের যে প্রথম পেজ নাম্বারটা এবিটি এর AC23, এই পেজ নাম্বার থেকে এসএকিউ যে প্রশ্নগুলো রয়েছে চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো লাইসোজাইম কি? দেখো, লাইসোজাইম হলো এক প্রকার উৎসেচক, যেটা কোথায় থাকে? লালারস, মাতৃদুগ্ধ, চোখের জল ইত্যাদি থেকে ক্ষরিত হয়। এবং এটার কাজ কি? এটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তো সেগুলোকে সহজেই ধ্বংস করতে সাহায্য করে এই লাইসোজাইম উৎসেচক। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো স্নেহকণিকা বা মিসেল কাকে বলে? দেখো, ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষারধর্মী পরিবেশে মনোগ্লিসারাইড ও দীর্ঘতম ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ভিটামিন ডি ও ই, সোডিয়াম কার্বনেট প্রভৃতির সংমিশ্রণে যে জলেদ্রাব্য পিত্তলবণ দ্বারা আবৃত ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকা উৎপন্ন হয় তাকে বলা হয় স্নেহকণিকা বা মিসেল বা মাইসেলি। যেটাই বলো না কেন একই উত্তর হবে। এর পরে রয়েছে, দেখো দুয়ের প্রশ্নটা, T3 ও T4 হরমোনের পুরো নাম লেখো। দেখো, T3 ও T4 হরমোন, এখানে তোমাদেরকে মনে রাখার একটা আমি ট্রিক বলে দিচ্ছি। দেখো, 3কে বলা হয় ট্রাই আর 4কে বলা হয় টেট্রা। তো সেই থেকে T3কে বলা হয় ট্রাই আয়োডোথাইরোনিন আর T4কে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন। তো এর মধ্যে যেটা T3 রয়েছে এটা হচ্ছে থাইরক্সিন হরমোন, যেটা তোমাদের এই দুটো হরমোনই থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তোমরা একটু খেয়াল মনে করে রাখবে এগুলো। তো এরপরে চলো 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো পলি ইউরিয়া ও পলিফাজিয়া কি? দেখো, পলি ইউরিয়া কাকে বলা হয়? আমাদের দেহে পশ্চাৎ পিটুইটারি থেকে, মানে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে একটা হরমোন, সেই হরমোনটার নাম এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এই এডিএইচ হরমোন কি করে? আমাদের নেফ্রনের যে বৃক্কীয় নালিকা রয়েছে, নিউরনের যে বৃক্কীয় নালিকা রয়েছে, এই বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। যখন জল আমাদের রক্ত থেকে জলটা পরিশ্রুত হয়ে বার্মেন্স ক্যাপসুলের মধ্য থেকে এই বৃক্কীয় নালিকায় আসে, তখন এখান থেকে জলের পুনঃশোষণ হতে সাহায্য করে এবং বাকিটা মূত্ররূপে গভীনী নালী, মানে সংগ্রহ নালিকা দিয়ে গভীনী বা মূত্রাশয়ে চলে যায়। কিন্তু যদি এই জলের পুনঃশোষণটা ঠিকঠাক মতো না হয় তাহলে কি হয়? সেই সমস্ত রোগীদের ঘন ঘন মূত্র ত্যাগ করতে যেতে হয়, মূত্রের পরিমাণটা বৃদ্ধি পায়। এই রোগটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয় বা বহুমূত্র রোগ বলা হয়। তো এই রোগীদের এই যে বারে বারে মূত্র ত্যাগ করতে যেতে হয়, এই রোগীদের মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, এইটাকেই বলা হয় পলিইউরিয়া। আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করলাম। এরপরে রয়েছে, দেখো পলিফাজিয়া কি? কিছু কিছু মানুষের রয়েছে, দেখবে মানে তারা খাওয়ার 5 মিনিট পরেই তাদের আবার খিদে পেয়ে যায়। তো এই যে খিদে পাওয়ার যে ইচ্ছে, হয়তো তার খাওয়ার প্রয়োজন নেই সেই মুহূর্তে, তবুও তার খিদে পাচ্ছে, খিদে পাওয়ার যে ইচ্ছে, এই ইচ্ছেটা বৃদ্ধি পাওয়াকে বলা হয়, সেই রোগটাকে বলা হয় পলিফাজিয়া। এরপরে রয়েছে, দেখো 4 নম্বর প্রশ্ন, NSAIDs এর সম্পূর্ণ নাম কি? এটা একটা ড্রাগ বা ঔষধ। এর ফুল ফর্ম দেখো, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। এরপরে রয়েছে, দেখো ট্রান্স অ্যামাইনেশন কি? ট্রান্স অ্যামাইনেশন, দেখো যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলক, দেখো অ্যামাইনো অ্যাসিডের একটা গঠন কি হয়, এখানে একটা অ্যামাইনো মূলক থাকে NH2, একটা কার্বক্সিল গ্রুপ থাকে, আর একটা তোমাদের হাইড্রোজেন থাকে, আর একটা আর গ্রুপ থাকে। এই আর গ্রুপে যা খুশি বসতে পারে। তো এই যে অ্যামাইনো মূলকটা যখন কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়, যার ফলে কিটো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয় এবং অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হয়, তাকে বলা হয় ট্রান্স অ্যামাইনেশন। মানে ধরো একটা তোমাদের কিটো অ্যাসিড রয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এর মধ্যে এই যে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো মূলকটা রয়েছে, এই অ্যামাইনো মূলকটা
কিটো অ্যাসিডে স্থানান্তরিত হবে, যে কিটো গ্রুপটা সি ডবল বন্ড এই কিটো গ্রুপে পরিণত হবে, এবং কিটো অ্যাসিডের যে কিটো গ্রুপটা সেটা অ্যামাইনো গ্রুপে পরিণত হয়ে যাবে। এই যে ট্রান্সফারটাকে বলা হয়, তার ফলে কি হবে, কিটো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে এবং অ্যামাইনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এই যে পরিবর্তনটাকে বলা হয় ট্রান্সঅ্যামাইনেশন। এরপরে রয়েছে দেখো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো। দেখো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামাইনেশনের পর শর্করা উৎপন্ন করে তাকে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলে। এরপরে রয়েছে দেখো বয়ঃসন্ধিকালে স্থূলতা দুটি কারণ। বয়ঃসন্ধিকালে স্থূলতা কি কারণে হতে পারে, অধিক যদি ক্যালোরি গ্রহণ করা হয়, তার তুলনায় কম কাজ করা হয়, বংশগত কারণ থাকতে পারে, এই সমস্ত কারণে বয়ঃসন্ধিকালে স্থূলতা দেখা যায়। এর পরের প্রশ্নটা দেখো, অথবা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেওয়া রয়েছে, ব্রোকাস ইন্ডেক্স কি? ব্রোকাস ইন্ডেক্স কি? উচ্চতার নিরিখে কোনো ব্যক্তির আদর্শ ওজন নির্ণয়ের সূচকে বলা হয় ব্রোকাস ইন্ডেক্স। এখানে ব্রোকাস ইন্ডেক্স কিভাবে নির্ণয় করা হয়, ব্রোকাস ইন্ডেক্সে আদর্শ ওজন যেহেতু মানে পরিমাপ করা হয়, তো সেই কারণেই লেখা রয়েছে দেখো আদর্শ ওজন সমান উচ্চতা মাইনাস 100। উচ্চতা থেকে 100 বাদ দিলে যে আদর্শ ওজনটা পাওয়া যায় সেটা আদর্শ ওজন, আর সেটাকে বলা হয় ব্রোকাস ইন্ডেক্স। এরপরে রয়েছে দেখো পুষ্টি শিক্ষাদানের দুটি পদ্ধতি লেখো। দেখো পুষ্টি শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে ব্যক্তিগতভাবেও পুষ্টি শিক্ষাদান হতে পারে, দলগত বা সাধারণ জনতার উদ্দেশ্যেও পুষ্টি শিক্ষাদান হতে পারে। তো এই দুটো পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে দেখো বায়োটিক পোটেনশিয়াল কাকে বলা হয়। বায়োটিক পোটেনশিয়াল কাকে বলা হয়, অনুকূল পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ জনন ক্ষমতাকে বায়োটিক পোটেনশিয়াল বলা হয়। যখন পরিবেশ অনুকূল থাকবে সেই পরিবেশে কোনো জীবের যে যে মানে কোনো জীব যে পরিমাণ প্রজনন সম্পন্ন করতে পারে সেই সর্বোচ্চ জনন ক্ষমতাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। এরপরে রয়েছে দেখো আন্ত্রিক রসে উপস্থিত দুটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। দেখো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক কি হবে, অ্যামাইনো পেপটাইডেজ, ইরিপসিন। এরপরে রয়েছে দেখো একটা ম্যাথের কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাদের এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এরপরে এখানে দেখো কি দেওয়া রয়েছে, 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 9.4 গ্রাম কার্বোহাইড্রেট, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট, 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিনে মোট কত কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করবে। তো এখানে দেখো আমাদেরকে আগে জানতে হবে যে আমরা স্নেহ পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন থেকে কতটা পরিমাণ কিলো ক্যালোরি শক্তি পাই। তোমরা নিশ্চয় জেনে থাকবে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি, 1 গ্রাম প্রোটিন থেকেও তাই, আর 1 গ্রাম তোমাদের যে স্নেহ পদার্থ থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। তো এটা নিশ্চয়ই সবাই জেনে থাকবে। তো সেই অনুযায়ী আমাদের যত গ্রাম স্নেহ পদার্থ বলেছে সেটাকে তত দিয়ে গুণ করতে হবে। তো এখানে তোমাদের একটা জিনিস তোমরা করতে পারো, তোমাদের গুণ করার সুবিধার্থে তোমরা এই পয়েন্টটাকে বাদ দিতে পারো। যেমন তোমরা 1 গ্রাম প্রোটিন আর 1 গ্রাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 4 ক্যালোরি ধরতে পারো, আর 1 গ্রাম স্নেহ পদার্থের জন্য 9 কিলো ক্যালোরি শক্তি ধরতে পারো। তো এটা তোমাদের গুণ করার সুবিধার্থে করতে পারো। আমি এখানে পুরোটা দিয়েই গুণটা করেছি, তোমরা দেখো 6.4 গ্রাম যেহেতু স্নেহ পদার্থ বলেছে তার জন্য দেখো 6.4 ইন্টু 9.3 করেছি, কারণ স্নেহ পদার্থ থেকে 1 গ্রাম থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পাই, তাহলে 6.4 থেকে 6.4 ইন্টু 9.3 কিলো ক্যালোরি শক্তি পাবো। আচ্ছা 19.4 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা শক্তি পাবো দেখো 19.4 ইন্টু 4.1, যেটা আর তোমাদের এটা যেহেতু 1 গ্রাম থেকে 4.1 কিলো ক্যালোরি পাই, তাহলে 19.4 গ্রাম থেকে এত পাবো। আর প্রোটিনের ক্ষেত্রেও তাই, এই তিনটেকে যোগ করতে আমাদের যে মানটা আসছে প্রায় 187.5 কিলো ক্যালোরি মতো, এটা কিলো ক্যালোরি KCAL। তো এই পুরো আমরা শক্তি মানে এই খাদ্যটা থেকে পাবো। আর এটা যদি তোমরা পুরো ফুল করে মানে 4 ধরে আর 9 ধরে যদি গুণ করো তখন দেখবে তোমাদের মানটা আসবে 182 পয়েন্ট সামথিং। তো এরকম মানটা আসবে, ঠিক আছে। তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে চলো 10এর প্রশ্নটায় যাই। 10এর প্রশ্নটা রয়েছে দেখো ল্যাক্টোফেরিনের কাজ কি। এটি মাতৃদুগ্ধে অবস্থিত একটা লৌহ গঠিত যৌগ, যেটা মাতৃদুগ্ধে যদি কোনো ইকোলি ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়, বা শিশুর অন্ত্রে যদি ইকোলি ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়। এরপরে রয়েছে দেখো শিশুদের ক্রেটিনিজমের কারণ কি। থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে ক্রেটিনিজম রোগ হয়। এরপরে রয়েছে দেখো কোন ভিটামিন ও খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা যায়। ভিটামিন B12 বা যেটাকে রাসায়নিক নাম বলা হয় সায়ানোকোবালামিন, এটা ভিটামিন B12 এর রাসায়নিক নাম। আর খনিজ লবণ এখানে লোহা, এই দুটোর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়।
এরপরে রয়েছে দেখো ফুড ফর্টিফিকেশন বলতে কি বোঝো। দেখো ফুড ফর্টিফিকেশন বলতে কি বোঝায়, আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা যদি কোনো খাদ্যের সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট বা খনিজ পদার্থ যুক্ত করে সেই খাদ্যটার পুষ্টি মানটাকে বৃদ্ধি করি, সেই যে পদ্ধতিটাকে বলা হয় ফুড ফর্টিফিকেশন। যেমন দেখো এখানে দিয়েছে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খাদ্যের সঙ্গে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত করে খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করার পদ্ধতিকেই বলা হয় ফুড ফর্টিফিকেশন। এরপরে রয়েছে দেখো কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক ব্যবহার করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সোডিয়াম বেনজয়েট। এরপরে রয়েছে দেখো সিডিপিও এর সম্পূর্ণ রূপটি কি, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পিসিএম বলতে কি বোঝো। পিসিএম বলতে প্রোটিন এবং শক্তির অভাবে যে রোগ দেখা যায়, যে অপুষ্টিজনিত বিভিন্ন লক্ষণ দেখা যায়, সেটাকেই বলা হয় প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন বা পিসিএম। ঠিক আছে, তো এখানে আমি ফুল ফর্মটা লিখে দিয়েছি, প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। এরপরে রয়েছে দেখো অনুপূরক খাদ্য বলতে কি বোঝো। এখানে বলেছে দেখো আরডিআই অনুযায়ী দৈহিক খাদ্য গ্রহণে নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য যে খাদ্য দেওয়া হয় তাকে অনুপূরক খাদ্য বলা হয়। যেমন ধরো মাছ বা মাংস থেকে আমরা যে ডিমটা পাই, মাছ বা মাংস থেকে আমরা যে প্রোটিনটা পাই, সেই প্রোটিনটা পূরণ করার জন্য আমরা এর বদলে কি খেতে পারি, গেঁড়ি বা গুগলি সস্তা দামের খেতে চাইলে, আর যদি প্রাণীজ প্রোটিন খেতে না চাই সেক্ষেত্রে আমরা সয়াবিন বা ডাল খেতে পারি। তো এখানে কিন্তু পুষ্টিমূল্যটা বজায় রাখার জন্য আমরা এখানে অন্য খাদ্যের ব্যবহার করছি। এই যে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য একটা খাদ্যের বদলে অন্য একটা খাদ্য খাচ্ছি, যেটা আমাদের পুষ্টি উপাদানের ঘাটতিটা পূরণ করছে, সেই খাদ্যকে কি বলা হবে, অনুপূরক খাদ্য। এরপরে রয়েছে দেখো পরের পেজটাতে আমরা চলে এসেছি, এখানে ওই পেজটা শেষ হয়ে গেছে, এসি 23 যে পেজটা, এরপরে এসি 74 পেজে আমরা চলে এসেছি। দেখো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ওই পিডিএফটা বানিয়েছি, তোমাদের যদি এই পিডিএফটা থেকে একটু হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা, বা এই ভিডিওটা থেকে তোমাদের প্রিপারেশান যদি একটু সহজ মনে হয়, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দিও। তো দেখো এরপরে একটি প্রশ্ন রয়েছে, দুটি পলিস্যাকারাইডের উদাহরণ। পলিস্যাকারাইডের মধ্যে এখানে তোমরা লিখতে পারো গ্লাইকোজেন, শ্বেতসার, দুটোই কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি, গ্লুকোজ অণু দিয়ে তৈরি। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এরকম অনেক গ্লুকোজ অণু দিয়ে গ্লাইকোজেন আর শ্বেতসার তৈরি হয়, যেটা পলিস্যাকারাইড। মানে মনোস্যাকারাইড যখন 100টা বা তার বেশি মনোস্যাকারাইড দিয়ে যখন কোনো অণু গঠিত হয়, শর্করা অণু, তাকে পলিস্যাকারাইড বলা হয়। তো এখানে গ্লুকোজ অণু দিয়ে গ্লাইকোজেন আর শ্বেতসার গঠিত, এই দুটো উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো ক্যালোরি কাকে বলা হয়। 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ক্যালোরি। এরপরে রয়েছে দেখো প্রাপ্তবয়স্ক পুরুষের মৌলবিপাকীয় হার কত। এখানে দেখো 40 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায়, এটা প্রাপ্তবয়স্ক পুরুষের মৌলবিপাকীয় হার বা বিএমআর। এরপরে রয়েছে দেখো কিটোসিস কাকে বলা হয়। রক্তে যদি কিটোন বডির পরিমাণ বেড়ে যায় সেটাকেই বলা হয় কিটোসিস। নেক্সট রয়েছে দেখো কাইম ও কাইল কাকে বলা হয়। পাকস্থলীতে যে অর্ধপাচিত খাদ্যমণ্ড উপস্থিত থাকে, দেখো আমরা যখন খাবার খাই সেই খাবারটা আমাদের মুখমণ্ডলের মধ্যে দাঁত দ্বারা মানে চর্বিত হয় বা ছোট ছোট টুকরোয় ভেঙে যায়, এবং আমাদের মুখগহ্বরে টাইলিন উৎসেচক থাকে, সেই টাইলিন উৎসেচক দিয়ে খাদ্যগুলো মণ্ডে পরিণত হয়। সেই যে মণ্ড খাদ্য গ্রাসনালী দিয়ে যখন পাকস্থলীতে পৌঁছায়, সেই যে অবস্থাটাকে অর্ধপাচিত খাদ্যের অবস্থা, সেটাকেই বলা হয়, পাকস্থলীর মধ্যে যে জমা হয় সেটাকে কাইম বলা হয়। আর কাইল কাকে বলা হয়, যখন এই খাদ্যমণ্ডটা আরও আমাদের মানে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে পৌঁছায় এবং ক্ষুদ্রান্তে গিয়ে যখন খাদ্যের সরলতম, জটিল খাদ্যটা একদম খাদ্যের সরলতম রূপে পরিণত হয়ে যায় এবং সেটা ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে কোষের শোষণযোগ্য উপাদানে পরিণত হয়, সেই খাদ্যবস্তুকেই বলা হয় কাইল। এরপরে রয়েছে দেখো ট্রান্সঅ্যামিনেশন, এর আগে বলে দিয়েছি আমি। এরপরে রয়েছে দেখো গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধির দুটি কারণ লেখো। দেখো গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধি কেন হয়, কারণ মা আর ভ্রূণ দুজনের হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য লোহার প্রয়োজন হয়। এছাড়া ভ্রূণের রক্তে লোহা সঞ্চিত হওয়ার জন্য কিন্তু লোহার প্রয়োজন হয়। এই সমস্ত কারণে গর্ভাবস্থায় লোহার চাহিদা পূরণ হয়। তোমরা আমাকে কমেন্টে জানাবে গর্ভাবস্থায় একজন নারীর দৈনিক কত গ্রাম বা কত মিলিগ্রাম লোহার প্রয়োজন হয়। এরপরে হচ্ছে দেখো শিশুর মস্তিষ্ক বিকাশে কোন অ্যামিনো অ্যাসিডটি কোলোস্টামে বেশি থাকে। এটা উত্তর হয়ে যাবে ট্রিপ্টোফ্যান। এরপরে রয়েছে দেখো
কোলোস্ট্রামে কোন খনিজ উপাদানটি সর্বাধিক থাকে? এটা হয়ে যাবে ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য কী ধরনের রোগীকে দেওয়া যেতে পারে? যাদের প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন রয়েছে তাদেরকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেওয়া যেতে পারে। যক্ষ্মা রোগীদের, তো এই সমস্ত রোগীদের কিন্তু আমরা উচ্চ প্রোটিন সমৃদ্ধ পথ্য দিতে পারি। এরপরে রয়েছে দেখো, জন্ডিস প্রধানত কত প্রকার হয় এবং কি কি? জন্ডিস প্রধানত 4 ধরনের হয়, একটা হিমোলাইটিক, অবস্ট্রাকটিভ, হেপ্টোসেলুলার আর টক্সিক জন্ডিস। তো এই 4 ধরনের জন্ডিস দেখা যায়। এরপরে রয়েছে দেখো, দুধের মাধ্যমে সংক্রামিত হয় এমন কয়েকটি রোগের নাম। যক্ষা, টাইফয়েড ইত্যাদি রোগ সংক্রামিত হয় দুধের মাধ্যমে। এরপরে রয়েছে, কি কারণে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায়? দেখো, রক্তে কোলেস্ট্রলের মাত্রা কখন বৃদ্ধি পাবে? যদি খাদ্যে বেশি পরিমাণে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা গ্রহণ করি, তখন কিন্তু রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে দেখো, ভুট্টাতে কোন অ্যামিনো অ্যাসিডটির অনুপস্থিতির কারণে পেলেগ্রা রোগ হয়? এটা হবে ট্রিপ্টোফ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে, FAO এর দুটি কাজ লেখো। FAO এর দুটি কাজ দেখো, কৃষিকার্য, মৎস্য চাষ ও বনসম্পদের উপর গুরুত্ব দেওয়া, পুষ্টি, খাদ্য, কৃষি সম্পর্কিত গবেষণা, এগুলো FAO এর কাজ। আচ্ছা, FAO কোথায় অবস্থিত এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো, সিপট্রি এবং ICMR এর সম্পূর্ণ নাম লেখো। তো সিপট্রি সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? মহীশূরে। এটা মনে রাখবে, এটা মহীশূরে, কর্ণাটকের মহীশূরে অবস্থিত। এরপরে রয়েছে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এরপরে রয়েছে, ভেজাল খাদ্য কাকে বলা হয়? আচ্ছা, আগের প্রশ্নটা একটা কোশ্চেন তোমাদের জন্য করে যাচ্ছি। ICMR এর পূর্ববর্তী নাম কি ছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর ICMR নামকরণটা কবে হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো, ভেজাল খাদ্য কাকে বলা হয়? যে খাদ্যের পুষ্টিগুণ বিঘ্নিত বা খাদ্যের মধ্যে ক্ষতিকর বস্তু মেশানো হয়েছে বা খাদ্য থেকে কোনো উপকারী উপাদান অপসৃত করা হচ্ছে তাকে ভেজাল খাদ্য বলা হয়। যেমন ধরো, আমরা খাদ্যের মানে ধরো খাদ্যের রঙটাকে ঠিক রাখার জন্য তার মধ্যে কোনো কৃত্রিম রং মেশানো হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সেই খাদ্যকে আমরা ভেজাল খাদ্য বলবো। তো এরপরে রয়েছে দেখো, 4টি খাদ্য সমীক্ষা পদ্ধতির নাম। কি কি? প্রশ্নসূচক পদ্ধতি হতে পারে, সাক্ষাৎকার পদ্ধতি হতে পারে, খাদ্য তালিকা পদ্ধতি হতে পারে, আর লগবুক পদ্ধতি হতে পারে। লগবুক পদ্ধতিটা বাইরে বেশি চালু থাকে, আমাদের এখানে নেই। এরপরে রয়েছে দেখো, ACU এর সম্পূর্ণ নাম কি? অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভিটামিন এর অভাবে চোখে কি কি রোগ হয় লেখো। রাতকানা, ক্যারাটোম্যালেসিয়া, জেরোপথ্যালমিয়া, বিটোট স্পট ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়। অন্ধত্ব হতে পারে। এরপরে রয়েছে দেখো, পরের পেজটাতে চলে এসেছি, AC ওয়ার্ড 23। তো এখানে প্রশ্ন কি প্রথম রয়েছে দেখো, অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কি বোঝো? সংশ্লেষিত ও খাদ্যে গৃহীত অ্যামিনো অ্যাসিড দেহে ব্যবহারের পর যে পরিমাণে সঞ্চিত থাকে তাকেই অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলা হয়। আমরা যে পরিমাণ খাদ্যের মাধ্যমে যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড গ্রহণ করি বা যে সমস্ত অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয়, এগুলো সংশ্লেষিত হয়ে আমাদের দেহের কাজে বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার পরে যে পরিমাণ বেশি হয় সেগুলো আমাদের দেহে সঞ্চিত থাকে, এটাকেই বলা হয় অ্যামিনো অ্যাসিড ভান্ডার। এরপরে হচ্ছে দেখো, ট্রান্সঅ্যামিনেশন, এটা আগের দুটো পেজে ছিল, তোমরা দেখে নিও। এরপরে রয়েছে দেখো, ডিঅ্যামিনেশন কাকে বলা হয়? ডিঅ্যামিনেশন কাকে বলা হয়? যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলক বা NH2 গ্রুপটাকে সরিয়ে ফেলা হয় বা অপসারিত করা হয় সেটাকেই বলা হয় ডিঅ্যামিনেশন। এরপরে রয়েছে দেখো, SDA কাকে বলা হয়? SDA এর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন দেখো, খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপকধর্মী কার্যের ফলে মৌলবিপাকীয় হার বা BMR এর ঊর্ধ্বে, BMR এর যতটা তাপ হওয়া দরকার তার ঊর্ধ্বে দেহে তাপ উৎপন্ন হয়। এই যে তাপটাকে খাদ্যবস্তু গ্রহণ করার ফলে যে মৌলবিপাকের ঊর্ধ্বে যে দেহে তাপটা উৎপন্ন হয় সেই তাপটাকেই বলা হয় খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বা SDA বলা হয় বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলা হয়। এরপরে রয়েছে PAR কাকে বলা হয়? PAR বিশ্রামরত অবস্থায় এবং কায়িক সম্রত অবস্থায় ব্যয়িত শক্তির পরিমাপকে বলা হয় পরিমাপ BMR এর গুণিতককে প্রকাশ করা হয়, যাকে PAR বলা হয়। PAR এর পুরো নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর যদি না জানো সেটাও জানাবে। এরপরে রয়েছে দেখো, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কাকে বলা হয়? ডিঅ্যামিনেশনের ফলে অ্যামিনো অ্যাসিডের যে নাইট্রোজেনবিহীন অংশটি পাওয়া যায় সেটি শর্করাতে রূপান্তরিত হয়, এদের গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। এরপরে রয়েছে FTT কি? FTT মানে ফেলিওর টু থ্রাইভ।
শিশু যখন অসুস্থ হয়ে পড়ে, সঠিক পরিমাণে পুষ্টি উপাদান না পায়, শিশুর অযত্ন করলে বা বয়স অনুযায়ী তার যতটা খাদ্যের প্রয়োজন সেই পরিমাণ খাদ্য তাকে যদি না দেওয়া হয়, সেই সমস্ত কারণে শিশুর বৃদ্ধি ঠিকঠাক মতন হয় না। এটাকেই বলা হয় ফেলিওর টু থ্রাইভ বা এফটিটি। এরপরে রয়েছে দেখো জিওআর এর সম্পূর্ণ নাম, গ্যাস্ট্রো ওসোফেজিয়াল রিফ্লাক্স। গ্যাস্ট্রো ওসোফেজিয়াল রিফ্লাক্স বলা হয় জিওআরকে। পরে রয়েছে ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড আর সংকেত CH3COOH। নেক্সট প্রশ্ন রয়েছে পাস্তুরাইজেশন কাকে বলা হয়? দুধ সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পাস্তুরাইজেশন। এক্ষেত্রে দুধকে উচ্চ বা নিম্ন তাপমাত্রায় 15 থেকে 30 মিনিট ফুটিয়ে হঠাৎ ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। এরপরে রয়েছে দেখো গ্লাইকোসুরিয়া কাকে বলা হয়? যখন মূত্রে শর্করার উপস্থিতি দেখা যায় সেই মূত্রে শর্করার উপস্থিতিকে বলা হয় গ্লাইকোসুরিয়া। নেক্সট রয়েছে দেখো বাণিজ্যিক ওআরএস এর উপাদানগুলি লেখো। দেখো বাণিজ্যিক ওআরএস এর উপাদান কি কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম সাইট্রেট, পানীয় জল। আচ্ছা, এখানে তোমরা আমাকে জানাবে যে ওআরএস এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা কতটা পরিমাণে থাকে। ঠিক আছে, ওআরএস এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড কতটা পরিমাণে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো কোন রোগে প্রোটিন নিয়ন্ত্রিত করা হয়? বৃক্ক ঘটিত কোনো রোগ হলে সেক্ষেত্রে প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয়। এরপরে রয়েছে দেখো কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়? এটা হবে গেঁটে বাত। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আলো আঁধারি পরীক্ষা কাকে বলা হয় বা ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট কি? ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট বা আলো আঁধারি পরীক্ষা, আমরা যদি আলো থেকে হঠাৎ করে অনেক আলো থেকে অন্ধকারে চলে আসি তখন আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি মানে অল্প সময়ের জন্য কি হয়, আমরা সমস্ত কিছু অন্ধকার দেখতে থাকি। আর আমাদের এই স্বাভাবিক দৃষ্টিশক্তিটা মানে অন্ধকার দেখা থেকে আবার স্পষ্ট দেখা দৃষ্টিশক্তি ফিরে আসতে যদি 15 থেকে 20 মিনিটেরও বেশি সময় লেগে যায়। সাধারণত কি হয়, আমরা যখন আলো থেকে অন্ধকারে আছি কিছুটা সময় মানে 2-3 মিনিটের মতন আমাদের মানে দৃষ্টিশক্তিটা একটু ঝাপসা গোছের মনে হয়, ঝাপসা মনে হয়। তো সেই সময়টা যদি দেখা যায় যে 15 থেকে 20 মিনিট পেরিয়ে গেছে তখনও আমাদের দৃষ্টিশক্তিটা স্পষ্ট হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে না, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে শরীরে ভিটামিন এর অভাব রয়েছে এবং এই যে পরীক্ষাটাকেই বলা হয় কি আলো আঁধারি পরীক্ষা বা ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট। এরপরে রয়েছে দেখো রক্তাল্পতার 4টি লক্ষণ। চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, নখ চামচ আকৃতির হয়, ফেটে ফেটে যায়, দুর্বল বোধ হয়, পরিশ্রম করলে বুক ধড়ফড় করে, এই সমস্ত লক্ষণ রক্তাল্পতার ক্ষেত্রে দেখা যায়। এরপরে রয়েছে রক্তাল্পতার 4টি কারণ। অতিরিক্ত যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় বা অপুষ্টি থাকলে, খাদ্যে আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড ইত্যাদির অভাব থাকলে, এই সমস্ত কারণে কিন্তু রক্তাল্পতা দেখা যেতে পারে। এরপরে রয়েছে দেখো T3T4 হরমোনের নাম আগে বলে দিয়েছি, অনুপূরক খাদ্য আগে বলে দিয়েছি। এরপরের প্রশ্ন রয়েছে দেখো দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? যাতে বিদ্যালয়ে শিশুদের মানে ভর্তি এবং উপস্থিতির হার বৃদ্ধি পায় এবং শিশুদের পুষ্টিগত মান বাড়ানো যায়, এই সমস্ত কারণে কিন্তু দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনা বা মিড ডে মিল প্রকল্প যেটা চালু করা হয়েছে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাবে মিড ডে মিল প্রকল্প ভারতে কবে চালু হয়েছিল। এরপরে রয়েছে দেখো পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কী? পুষ্টি শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং এটা একটা বিশেষ উদ্দেশ্য। অনেকেরই খাদ্য সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা রয়েছে বিভিন্ন খাদ্য সম্পর্কে, সেগুলো দূর করা এবং আমাদের কোন খাদ্য কতটা পরিমাণে খাওয়া উচিত বা কোন খাদ্য আমাদের শরীরের জন্য উপকারী, তো এই সমস্ত বিভিন্ন তথ্য কিন্তু আমরা পুষ্টি শিক্ষার মাধ্যমেই জানতে পারি। এরপরে রয়েছে দেখো রান্নাঘর সংলগ্ন বাগান বলতে কী বোঝো? রান্নাঘর সংলগ্ন বাগান বলতে বোঝায় বাড়ির কাছাকাছি যদি কোথাও ফাঁকা স্থান থাকে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল চাষ করা হয় এবং সেই শাকসবজি ফলমূল টাটকা শাকসবজি ফলমূল যখন আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি সেটাকেই মানে সেই যে চাষ করা হয় সেটাকেই বলা হয় রান্নাঘর সংলগ্ন বাগান। এরপরে রয়েছে দেখো পরের পেজটাতে আমরা চলে এসেছি AC 153 এবং আজকের এটা লাস্ট পেজ। এরপরে এখানে দেখো কি রয়েছে, আন্তরিক রসে শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম, মল্টেজ ও আইসোমল্টেজ। নেক্সট রয়েছে দেখো দুটি দুগ্ধ প্রোটিনের নাম লেখো, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। নেক্সট রয়েছে দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। নেক্সট রয়েছে ট্রান্সমিথাইলেশন কি? যে পদ্ধতিতে একটি অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল মূলকের অন্য একটি পদার্থে স্থানান্তরণ ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলা হয়। এরপরে রয়েছে ইউরেমিয়া কি? রক্তে যখন ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় সে রোগটাকে বলা হয় ইউরেমিয়া। নেক্সট রয়েছে কোন প্রকার খাদ্যে SDA সর্বাধিক হয়? প্রোটিনের SDA সর্বাধিক হয়। নেক্সট রয়েছে FTT কি? তো একটু আগেই বলেছি FTT মানে ফেলিওর টু থ্রাইভ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার পাইরোলি। নেক্সট প্রশ্ন রয়েছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, তো এটা কি বলবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট রয়েছে ব্রাইন কি। আচ্ছা, ব্রাইন অ্যাকচুয়ালি গাঢ় নুন জল যেখানে বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা হয়, এটা ব্রাইন। এখানে দেখো দেওয়া হচ্ছে মাছ সংরক্ষণের জন্য লবণ সহ চেরা মাছকে 24 ঘন্টা রেখে দিলে যে লবণ জল পাওয়া যায় তাকে ব্রাইন ওয়াটার বলা হয়। এরপরে রয়েছে দেখো অনুত্তেজক খাদ্য বলতে কি বোঝায়, যে সকল খাদ্য নরম প্রকৃতির হয়, কম তন্তু থাকে এবং কম মশলা সমৃদ্ধ হয়, কোনো গ্যাস্ট্রিক রোগী বা ডায়রিয়া রোগী বা অপারেশনের পরে তীব্র জন্ডিস রোগী, এই সমস্ত রোগীদেরকে দেওয়া হয়, সেই সমস্ত খাদ্যকে বলা হয় অনুত্তেজক খাদ্য। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাস্তুরাইজেশন পদ্ধতির একটি গুরুত্ব। এই পদ্ধতি সংরক্ষণ করা দুধ সম্পূর্ণ পাস্তুরাইজেশন পদ্ধতিতে যে দুধকে সংরক্ষণ করা হয় সেই দুধ সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে এবং এই দুধ কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না। এরপরে রয়েছে শিশুদের ক্রেটিনিজমের কারণ থাইরক্সিন হরমোন কম ক্ষরণে কেরাটোম্যালেসিয়া কি। ভিটামিন এর অভাবে চোখের যে নেত্রবর্ত কলা থাকে বা মণি থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং কিছু সময় পরে দেখা যায় ওই রোগী অন্ধত্বের দিকে চলে যাচ্ছে। তো এই অবস্থাটাকে মানে ট্রিটমেন্ট না করলে এই অবস্থাটাকে বলা হয় কেরাটোম্যালেসিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে FWP এর পুরো নাম ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কেয়ার এর CARE এর সম্পূর্ণ রূপ কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। এরপরে রয়েছে ভোজ্য তেল ও হলুদে ভেজাল মেশানো হয় এমন একটি পদার্থের নাম। ভোজ্য তেলে আর্জমিন অয়েল বা যেটাকে বলা হয় শিয়ালকাটা বীজের তেলকে বলা হয় আর্জমিন অয়েল। আর হলুদে মেশানো হয় লেড ক্রোমেট বা তোমাদের মেটানিল ইউলো, এই ধরনের কালার মেশানো হয়। এরপরে রয়েছে দেখো ACU বা অ্যাডাল্ট কনজামশন ইউনিট কি। ICMR এর সুপারিশ অনুযায়ী 19 থেকে 39 বছর বয়সী স্বল্প পরিশ্রমী রেফারেন্স পুরুষদের শক্তির চাহিদা হয় 2110 কিলোক্যালোরি। এই কিলোক্যালোরি শক্তিকে একক হিসাবে ধরে শিশুসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের চাহিদার পরিমাণ নির্ণয় করা হয় এবং ওই 2110 কিলোক্যালোরি পরিমাণ খাদ্যকে বলা হয় ACU বা অ্যাডাল্ট কনজামশন ইউনিট। এরপরে রয়েছে খাদ্য বিনিময় তালিকা বলতে কি বোঝো। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন দ্বারা প্রস্তুত খাদ্য মূল্য তালিকায় প্রতি 100 গ্রাম খাদ্যের পুষ্টিমূল্য বলা হয়। এই তালিকাভুক্ত সমগোষ্ঠীর খাদ্য যা একই পরিমাণ ক্যালোরি সরবরাহ করে তাদের পরিমাণ সহ যে তালিকা প্রস্তুত করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে FIAT-PANIS কোন সংস্থার মূল মন্ত্র। এটা FAO এর মূল মন্ত্র, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO এর পুরো নাম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আজকের লাস্ট প্রশ্ন, ভেগানস কাদেরকে বলা হয়। যে সমস্ত ব্যক্তি সমস্ত ধরনের প্রাণীজ খাদ্য বর্জন করে এমনকি তারা দুধও খায় না, তো তাদেরকে বলা হয় ভেগানস। তারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্যের ওপর নির্ভর করে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আবারও বলছি তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করে কিন্তু এই PDFটা বানিয়েছি, তোমাদের যাতে এসে কিউ প্রশ্নর প্রবলেম সলভ হয় সেই জন্য উত্তর সহ আমি লিখে দিয়েছি, মুখে বলিনি। তোমরা PDF চাইলে তোমাদেরকে আমি PDFও দিয়ে দেবো, কিন্তু তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলে যেও না। আজকে এখানেই শেষ করছি। খুব সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং সবাই খুব ভালো রেজাল্ট করো এই আমি কামনা করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।